নমস্কার, আপনারা দেখছেন হ্যালো ডাক্তারবাবু। আর এই অনুষ্ঠানে আজকে আমি রয়েছি শ্রীপর্ণা আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর পিনাক পানিকর। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত হাই নিউজে। ডাক্তারবাবু, আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে অনেক সময় কি হয় যে দুর্ঘটনা বা পুড়ে যাওয়া বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট, সেটাতে আমাদের মুখের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সেখান থেকে আমাদের ন্যাচারাল চেহারা বা তুলনামূলক 90% চেহারা যাতে কিভাবে আমরা ফিরে পেতে পারি বা প্রসিডিওরটা কি? যখন কোনো পথ দুর্ঘটনা ঘটে, প্রথমে পেশেন্ট যদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে সে রিপোর্ট করতে পারেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের কাছে, তাহলে আমরা সেই পেশেন্টের সেভাবে, যদি কোনো কারণে হাড় ভেঙে থাকে সেটা জুড়ে দেওয়া, বা ধরুন কোনো মুখের চামড়ার কোনো বিকৃতি হয়ে থাকে সেগুলো আমরা ঠিকঠাক করে দিতে পারি যত তাড়াতাড়ি সম্ভব। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট পাওয়া যায় তত তাড়াতাড়ি পেশেন্টের বা তত ভালোভাবে পেশেন্টের প্রগনোসিস বা যেটা আমরা বলি সেরে ওঠা ততটাই সম্ভব। ম্যাক্সিলোফেশিয়াল সার্জনটা বলতে আমরা কি বুঝি? ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হচ্ছে বেসিক্যালি যারা ডেন্টাল বা দাঁতের গ্র্যাজুয়েশন, দাঁতের ট্রিটমেন্ট নিয়ে গ্র্যাজুয়েশন করার পর আমরা মেডিকেলের দিকে বা সার্জারি লাইনে আমরা পোস্ট গ্র্যাজুয়েশন করি। আমরা হচ্ছি ডেন্টাল এবং মেডিকেল লাইনের ব্রিজ যাকে বলে। আমাদের ফিল্ডে আমরা মুখের ছোটোখাটো সিস্ট, টিউমার, দাঁতের কোনো সমস্যা, দাঁতের ইমপ্লান্ট, এছাড়া আমাদের মুখে বা গলাতে কোনো রকম যদি ঘা হয়, জিভে ঘা, জিভে আলসার, গালে ঘা, সেখান থেকে যদি ক্যান্সারের দিকে সেটা পরিণত হয়, বা ধরুন পথ দুর্ঘটনায় পেশেন্ট, যেরকম বললাম পথ দুর্ঘটনায় পেশেন্টদের যদি কোনো রকমের কোনো ফ্র্যাকচার হয় বা কোনো ট্রমা হয়, সেগুলো ট্রিটমেন্ট সব কিছুই আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতেই পড়ে। মানে কতটা ইনজোর হলে আপনারা এটাকে কিভাবে কিওর করেন, এই প্রসিডিওরটা কি? যদি কোনো পেশেন্টের কোনো রকম পথ দুর্ঘটনার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে চোয়াল ভেঙে যায়, বা নাকের হাড় ভেঙে যায়, মুখের হাড় ভেঙে যায়, বা ধরুন জিভ কেটে যায়, ঠোঁট কেটে যায়, সেগুলোর আমরা ট্রিটমেন্ট করে দিই আন্ডার অ্যানাস্থেশিয়া মানে ওটিতে। এছাড়া মুখে যদি কোনো ঘা বা চোয়ালের কোনো টিউমার হয়, সেগুলোর যেভাবে যতটা ট্রিটমেন্ট দরকার ওটিতে কেটে তার সাথে সাথে সেগুলোর রিকনস্ট্রাকশন করে। তাছাড়া মুখের ক্যান্সার হলে মুখে, জিভে, গালে, ঠোঁটে এইসব জায়গায় ক্যান্সারের ট্রিটমেন্ট যতটা আমরা, যেভাবে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় সেভাবে আমরা ক্যান্সারের। ডাক্তারবাবু, আমাদের সঙ্গে ফোনে কেউ রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন। রুম্পা সাহা বলুন। বলছি, আমরা পান জর্দা খাই, তার জন্য কি এর কোনো সাইড এফেক্ট আছে? দুঃখিত, আপনি আরেকবার রিপিট করুন প্রশ্নটা। আমি পান জর্দা খাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি আমি একটু পান জর্দা খাই, দিনে 4-5 বার খাই। আমার বয়স এখন 50 আপ। আমি এটার জন্য বলছি ডাক্তারবাবুকে যে এর কোনো সাইড এফেক্ট আছে কিনা মুখে। নিশ্চয়ই, যারা পান জর্দা শুধু না, সুপারি বা খৈনি, জর্দা, বাকি যা যা মানে টোবাকোর যেগুলো আছে, চেবানোর হোক বা সিগারেট বা বিড়ির ফর্মে ফোকার যেগুলো আছে, যারাই টোবাকোর সেবন করেন তাদের, বা ধরুন তাছাড়া মদ্যপান করেন, বা যাদের বেশি ঝাল মশলা খান, তাদের সবারই মুখের কোনো না কোনো জায়গাতে ঘা হলে সেগুলো শুকানোর সময়টা বেশি লাগে এবং সেখান থেকে এটা আস্তে আস্তে ক্যান্সারের দিকে বা অন্যান্য রোগের দিকে পরিণত হওয়ার সমস্যা থাকে। দেখো, ইনি যে প্রশ্নটা করলেন এখান থেকেই জানতে চাইবো যে উনি বললেন যে বেশি করে পান, জর্দা বা এই জাতীয় যে নেশার জিনিসগুলো রয়েছে, সেটাতে আমরা জানি দীর্ঘদিন ধরে কন্টিনিউ খাওয়ার ফলে আমাদের মুখের ভেতরে ঘা সৃষ্টি হতে পারে বা বিভিন্ন রকম রোগ হতে পারে। তো সেখানে কি কোথাও মানে আরও যে পান মশলা জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোও কি কতদিন খেলে মুখে এরকম ঘা হতে পারে? বা আপনি ঝাল মশলা খাওয়ার কথা বললেন, অনেকেই আছে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন, সেখান থেকেও কি কোনো কারণে এফেক্টেড হতে পারে? নিশ্চয়ই, পান মশলা বা ধরুন আমাদের খাবারের মধ্যে তেল ঝাল মশলা বেশি দিয়ে খেলে, বা এই সিগারেট খেলে বা মদ্যপান করলে আমাদের মুখের মধ্যে যে মানে মাড়ি বলুন বা গালের যে চামড়াটা রয়েছে, সেটাতে কোনো ঘা বা কোনো অসুবিধা থাকলে সেগুলো তাড়াতাড়ি শুকাতে চায় না, বরং ক্ষতি হতে থাকে তার। সেই ক্ষতি থেকে যদি দিনের পর দিন সে ঘা না শুকায়, তাহলে সেটা আস্তে আস্তে ক্যান্সারের দিকে পরিণত হতে পারে। সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি আমরা সেগুলোকে খুঁজে বার করতে পারবো যে মুখে এরকম একটা ঘা হয়েছে বা একটা আলসার রয়েছে, যেটার আমরা তাড়াতাড়ি
খুঁজে বার করে কোনো প্রফেশনালের কাছে বা কোনো ডাক্তারের কাছে গিয়ে সেটা দেখিয়ে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারি, তত তাড়াতাড়ি সেটা সেরে যাওয়ার এবং ক্যান্সার না হওয়ার সম্ভাবনা। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন রয়েছেন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বিশু দাস, জলপাইগুড়ি থেকে বলছি। বলুন। আমি প্রচুর পরিমাণে মানে ছাড়তে পারছি না নেশাটা, রজনীগন্ধা তুলসী খাই, কিন্তু মানে যদি ছাড়ার একটা কোনো উপায় বলে, মানে আমি তো জানি এটা খেলে বেশি অতিরিক্ত কিছু হতে পারে মুখের মধ্যে। এর জন্য ডাক্তারবাবুকে আমি প্রশ্ন করতাম যে মাঝখানে একবার হয়েছিল আমার, তারপরে ওষুধ টষুধ খাওয়াতে ছেড়ে গেছিল, তা এটা কি ইন ফিউচারে কি কোনো, কিন্তু ছাড়তেই পারছি না কোনো কারণে। সঙ্গে থাকুন। এই সমস্যাটা শুধু আপনি একা নন, অনেকেই এই সমস্যায় ভুগছেন। এই পান জর্দা বা এই জাতীয় জিনিসগুলো ছাড়তে গেলে আপনাকে নিজেতে বোঝাতে হবে যে এটা আমার পক্ষে ভালো নয়, এটা আমার একার না, আমার পরিবারের বাকি সদস্যদেরও ক্ষতি করছে। আমি যদি এই পান জর্দার হয়ে মানে খেয়ে সেখান থেকে আমার মুখে ক্যান্সার হয়ে আমার এত টাকা পয়সা বেরিয়ে যায়, আমার ট্রিটমেন্ট করতে গিয়ে আমার বাড়ির লোকজন অবস্থা খারাপ হয়ে যায়, শেষ পর্যন্ত দেখা গেল আমি হয়তো সে বাঁচলাম না, তাহলে কি মানে হলো? তার থেকে নিজেকে যদি বুঝিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা ছেড়ে দেওয়া যায়, তত আপনার এবং আপনার পরিবারের শান্তি। ডাক্তারবাবু, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে দীর্ঘদিন ধরে পান মশলা জাতীয় বা তামাক জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো খাওয়ার ফলে তো আমাদের মুখের ভেতরে অনেকটা এফেক্টেড হচ্ছেও, কিন্তু অনেক সময় অনেকে বুঝে উঠতে পারে না যে আদতেই কি আমার ভেতরে কিছু হচ্ছে। কিছু হয়তো ঝাল খাবার খেলে বা সাধারণ কোনো খাবার খেলেও জিভে ঝাল লাগা, তো কিভাবে এটাতে আপনি সাবধান করবেন? প্রথমত এই যে পান মশলা বা জর্দা, তাম্বাকু মানে টোবাকো যেটাকে বলে, মদ্যপান, এগুলো যতটা সম্ভব কমাতে হবে। তা সত্ত্বেও মুখের মধ্যে যে আমরা তো সারাদিনে দিনে একবার কি দুবার ব্রাশ করি, আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুই খাওয়া দাওয়ার পরে, তখন একটা কি 2 মিনিট সময় বার করে যদি আমরা ভালো করে আমাদের মুখে মানে জিভে, গালে, ঠোঁটে, দাঁতের আশেপাশে মাড়িতে আমরা যদি একবার দেখে নিতে পারি কোনো রকম কোনো লালচে ভাব বা সাদাটে ভাব দেখা যাচ্ছে কিনা, দেখতে পেলেই আমাদের তৎক্ষণাৎ কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে সেটাকে দেখানো উচিত, কারণ কি সেগুলো ক্যান্সারের দিকে পরিণত হওয়ার চান্স থাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন কেউ রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি চন্দ্রিকা চক্রবর্তী বলছি। বলুন। মালদা থেকে বলছি। হ্যাঁ, সমস্যাটা বলুন। বলছি আমার খাবার খাওয়ার পর তা মাংস টাংস কিছু খেলে দাঁতের মধ্যে একটু আটকে যায়, সেগুলো একটু সেফটিপিন দিয়ে আমার একটু খোঁচানো স্বভাব আছে। আমি এটা কিছুতেই পাল্টাতে পারছি না, যে একটা আমার বাড়িতেও রাগারাগি করে যে সেফটিপিনটা ছাড়তে বলতে, যে এটা থেকে কিছু যদি হয় আমার সেইটাই ভয় লাগে। সঙ্গে থাকুন। আপনার যে সমস্যা দাঁতে খাবার আটকে যাচ্ছে এবং সেটা আপনি সেফটি পিন দিয়ে খোঁচাচ্ছেন, সেটা আপনি কোনো দাঁতের ডাক্তারের কাছে গেলে উনি তখনই কোথায় খাবার জমছে বা সেটা কিভাবে পরিষ্কার রাখা সম্ভব সেগুলো আপনাকে শিখিয়ে দিতে পারবে, যার ফলে আপনাকে বাড়িতে সেফটি পিন ব্যবহার করার দরকার পড়বে না। সেটা আপনি যদি করতে থাকেন, ভালোভাবে কুলকুচি করতে পারেন, পরিষ্কার রাখতে পারেন নিজের মুখ, আপনার সেফটি পিনের তো দরকার পড়ছে না, এবং সেফটি পিন থেকে আপনার যে মাড়িতে খোঁচা লেগে বা অন্যান্য রোগ হতে পারে সেফটি পিনের খোঁচা খেয়ে, সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। ডাক্তারবাবু, এতক্ষণ আমরা তামাকজাত দ্রব্যের কথা বলছিলাম, কিন্তু অনেক সময় এইগুলো যারা খায় না তাদেরও দেখা যাচ্ছে মুখের ভেতরে ছোট বড় মানে বিভিন্ন রকম ঘা হতে পারে বা বিভিন্ন রকম সমস্যাও দেখা যায়। তো সেটা কি কোথাও একটা কি ভিটামিনের ঘাটতি না কিসের কারণে হতে পারে, মানে কোন সমস্যাগুলোর জন্য হতে পারে? আমাদের মুখে ক্যান্সার শুধু তামাক বা মদ্যপান থেকেই হয় তার কোনো মানে নেই। অনেকের যারা জীবনে কোনোদিনও তামাক বা মদ্যপান করেননি তাদেরও ক্যান্সার মুখে ধরা পড়ে, সেটা কোনো কারণে দাঁতে কোনো পোকা লেগেছিল বা ইনফেকশন হয়েছিল, তার থেকে দাঁত ভেঙে গিয়ে দাঁতের খোঁচা অংশতে জিভে লেগে রীতিমতো ঘা হয়ে সেটা মাসের পর মাস যদি থেকে যায় জিভে বা গালে, সেখান থেকেও ক্যান্সারে পরিণত হতে পারে। সেক্ষেত্রে আমাদের এই সিচুয়েশনে মুখে কারোর যদি দেখা যায় যে ভাঙা দাঁতের অংশ পড়ে রয়েছে, সেটাকে ফেলে না রেখে সেটা তুলে দেওয়ার বা অন্য কিছু করার ব্যবস্থা করাটা তাড়াতাড়ি দরকার।
মুখের ভেতরে ক্যান্সার, সেখানে আপনাদের ভূমিকাটা কি? মানে কিভাবে আপনারা এই প্রসিডিওরটাকে কিওর করেন? মেডিসিনের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে, কোন স্টেজে কতটা কি প্রয়োজন? ক্যান্সার কখনো একজন পুরো ট্রিটমেন্ট করতে পারেন না। ক্যান্সারের ট্রিটমেন্ট সার্জারির দিক থেকে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা আমরা যে ক্ষেত্রে সার্জারিগুলো করি আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা, এছাড়া মেডিকেল অঙ্কোলজিস্ট বা কেমোথেরাপি স্পেশালিস্ট যারা আছেন, আর তাছাড়া রেডিয়েশন অঙ্কোলজিস্ট বা রেডিওথেরাপি যারা স্পেশালিস্ট আছেন, সবাই মিলে একটা টিম হয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করেন। এছাড়া রয়েছেন স্পিচ থেরাপিস্ট, সোয়ালো থেরাপিস্ট, যারা ক্যান্সারের রোগীর অপারেশনের পরে কিভাবে সে মুখের বিকৃত অংশ নিয়ে কথা বলতে পারবেন বা খাওয়া দাওয়া করতে পারবেন, নর্মাল লাইফে ফিরে যেতে পারবেন, সেগুলো তারা সাহায্য করেন পেশেন্টদেরকে। তো সবাই মিলে একটা টিম হিসাবে আমরা মুখের ক্যান্সারের রোগীদের ট্রিটমেন্ট করি। আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা হচ্ছি ক্যান্সারের যে সার্জারি বা অস্ত্রোপচারের অংশটা আমরাই দেখি। কতটা কিওর হওয়ার সম্ভাবনা রয়েছে? যত তাড়াতাড়ি ক্যান্সার ধরা পড়বে, যত তাড়াতাড়ি ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু হবে, তত কিওর হয়ে বেশি দিন ভালো থাকার চান্স থাকবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার ধরা পড়েছে হয়তো, এবার সেই পেশেন্টের বাড়ির লোক আরেকজন ডাক্তারকে দেখিয়ে নিই, আরেকটা জায়গায় গিয়ে দেখাই, করতে করতে 2 সপ্তাহ 1 মাস সময় হয়তো কেটে গেল, বা একটু হোমিওপ্যাথি করে দেখি কি হয়, বা অন্যান্য জাতীয় ট্রিটমেন্ট দেখি কি হয়। সেই করতে গিয়ে হয়তো যে ক্যান্সার স্টেজ 1-এ অল্পেতে ধরা পড়েছিল, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে হয়তো রেডিওথেরাপি বা কেমোথেরাপির কোনো দরকারই পড়তো না, এবং সে পেশেন্ট সুস্থ হয়ে ভালোভাবে আগামী 15-20 বছর বাঁচতে পারতেন। সময় নষ্ট করলে পরে সেই স্টেজটাই হয়তো স্টেজ 1 থেকে স্টেজ 3-তে পরিণত হতে পারে, এবং তার ফলে ট্রিটমেন্টের খরচা, ট্রিটমেন্টের মানে সিস্টেম যেটা, মানে সার্জারি করে তারপরে কিমোথেরাপি, রেডিওথেরাপি সব মিলে সময় নষ্ট করার ফলে এত কিছু বেড়ে যায়, অথচ পেশেন্টের বেঁচে থাকার সময়টা কিন্তু কমে যায়। সেই জন্য যত তাড়াতাড়ি একজন ক্যান্সার পেশেন্ট তার মুখে কোনো ঘা বা ক্যান্সারের মতো কোনো ডিজিজ হচ্ছে সেটা দেখতে পারবেন এবং ডাক্তারের কাছে গিয়ে তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে পারবেন, ততটাই তার বেঁচে থাকার সম্ভাবনা বেশি। অনেক সময় রোড অ্যাক্সিডেন্ট হোক বা বিভিন্ন রকম যে কোনো বিপদ বা মুখে অ্যাসিড ছোড়ার মতো যে ঘটনাগুলো আমরা দেখেছি, তো সেখান থেকে ফেসকে কতটা ড্যামেজ হওয়ার পরও কিভাবে কিওর করা সম্ভব? এরকম ক্ষেত্রে পেশেন্টের যতটাই ক্ষতি হোক না কেন, আমরা এবার কতটা হয়েছে তার উপর ডিপেন্ড করবে কতটা ফিরিয়ে আনা যাবে, কিন্তু যদি কোনো ক্ষতি হয়ে থাকে একটা লেভেল পর্যন্ত, তাহলে আমরা মোটামুটি নর্মালের কাছাকাছি ফিরিয়ে আনতে পারি। মানে কতদিন সময়? তাও সেটা পেশেন্টের কতখানি ক্ষতি হয়েছে সেই বুঝে। কোনো পেশেন্টের 1 সপ্তাহেই একদম নর্মাল হয়ে যায়, কোনো পেশেন্টের হয়তো 1 মাস ভেঙে ভেঙে একটা দুটো আমাদের অপারেশন সঙ্গে ফোন করে। লাইনে কেউ রয়েছেন, কে বলছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি রূপসা ঘোষাল বলছি, বলুন। বীরভূম থেকে বলছি। বলুন। বলছি যে আমি যে মুখের ভেতর ক্যান্সার হয় সেটা আমি বুঝবো কি করে, সত্যি কথা, বা আমি এই প্রাথমিক চিকিৎসা কোথায় করতে পারি? প্রশ্নটা আরেকবার রিপিট করুন। বলছি মুখের ভেতর যদি আমার ক্যান্সার হয় সেটা আমি বুঝবো কি করে, হ্যাঁ, বা আমি এই চিকিৎসাটা কোথায় গিয়ে করাবো? সঙ্গে থাকুন। মুখের মধ্যে ক্যান্সার হলে সবার আগে একটা ঘা হয়, সেই ঘাটা দেখা যায় মুখে সাধারণত ঘা হলে 2 দিন 4 দিনের মধ্যে সেরে যায়, কিন্তু ক্যান্সারের কোনো ঘা হলে সেটা আগে এবং পরে সপ্তাহখানেক মাসখানেক থেকে যায়। কোনো ওষুধ দিয়ে বা কোনো মলম লাগিয়েও সেটা সারতে চায় না। তখনই যখন সেই ঘাটা সপ্তাহখানেক থেকে যাচ্ছে, তখনই বোঝা উচিত সেটা কোনো খারাপ পরিণতি নিতে পারে, এবং তৎক্ষণাৎ দাঁতের ডাক্তার হোক বা কোনো ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হোক বা অন্যান্য কোনো ক্যান্সার স্পেশালিস্টের কাছে নিয়ে গেলে ওনারা দেখে আপনার দরকার পড়লে বায়োপসি করাবেন, না হলে পরে যদি ওষুধে সারানো যায় সেটা ওষুধে সারানোর চেষ্টা করবেন। দেখো, যেটা আমরা বলছিলাম যে পথ দুর্ঘটনা হোক বা আমাদের প্রত্যেকেরই একটা চেহারা নিয়ে একটা কনসার্ন থাকে, তো সেখানে কোথাও একটা দুর্ঘটনাতে যখন এরকম কিছু ঘটে, তো পেশেন্টের তো মানসিক দিক থেকে একটা দুর্বল চলেই আসে। তো সেটাকে কিভাবে, নিশ্চয়ই এরকম আপনার কাছে অনেক পেশেন্ট আসে, কিন্তু সেইভাবে আপনারা কিভাবে সেটাকে হ্যান্ডেল করেন? আমি এই প্রশ্নে আসবো, তার আগে আমাদের ফোন লাইনে আরো একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। রাজু পান। হ্যালো, হ্যাঁ বলুন আপনার সমস্যাটা। আমার ঠোঁটে মাঝে ওই
মানে ঘা চলটা চলটা ওঠে, মানে এটা শীতকাল বলে না, যে কোনো সময় হয়, 1 মাস 2 মাস পরে পরে এটা আবার সেরে যায়, আবার হয় এরকম। সেইটা কি কোনো মানে কোনো কঠিন অসুখের সিমটম? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন। আপনি যদি কোনো রকম টোব্যাকো প্রোডাক্ট মানে সিগারেট, বিড়ি, গুটখা, খৈনি বা জাতীয় কোনো জিনিস যদি আপনি খান, বা তাছাড়া যদি আপনি কোনো রকম মদ্যপান করেন, সেগুলো যত তাড়াতাড়ি থামাবেন আপনি নিজেই দেখতে পারবেন যে ঘাটা আপনার মাসে 2 মাস অন্তর অন্তর ফিরে আসছে সেটা আস্তে আস্তে থামতে শুরু করবে। তাছাড়া আপনি একটু ভিটামিনের ক্ষেত্রে ফলমূল ভালোভাবে খাওয়া দাওয়া করলে, লেবু জাতীয় জিনিস খাওয়া দাওয়া করলে, সাইট্রিক অ্যাসিড খেলে আমাদের শরীরে মুখের ঘা তাড়াতাড়ি শুকাতে শুরু করে এবং তার ফলে আপনার ঘা ফিরে আসার সম্ভাবনা আরও কমে যাবে। তো ডাক্তারবাবু, যেটা আমরা বলছিলাম যে মানসিক দিক থেকে সে যখন দুর্বল হয়ে পড়েন, আপনি কিভাবে মানে আপনারা কিভাবে সেটাকে হ্যান্ডেল করেন? দেখুন, যেটা ঘটে গেছে সেটা তো আমরা কোনোভাবেই ফিরে যেতে পারবো না। যেটা ঘটে গেছে সেটাকে মেনে নিয়ে আমাদেরকে আমাদের পেশেন্টদেরকে সাইকোলজিক্যালি আরও স্ট্রং বা শক্ত করতে হয়, যে মানসিকভাবে আপনাদেরকে মেনে নিতে হবে যেটা একটা কঠিন লড়াই সামনে আসতে চলেছে। সেই লড়াইটা আপনি একা নন, আপনি, আপনার বাড়ির লোক এবং আপনার সাথে আমরাও রয়েছি। সবাই জেনে শুনে আমরা একসাথে এগোবো এবং যতটা সম্ভব আপনাকে সাহায্য করব যাতে আপনি আপনার নর্মাল জীবনে আবার ফিরে যেতে পারেন। এভাবেই আমরা আমাদের পেশেন্টদেরকে চেষ্টা করি যাতে ওরা শক্তি পান যে হ্যাঁ, এই লড়াইটাতে ওনারা একা নন, সবাই সাথে রয়েছে ওনার। যাদের এই সমস্যাটা রয়েছে তারা কিভাবে যোগাযোগ করবে, মানে প্রাইভেটে কিভাবে দেখানোটা সম্ভব? দেখুন, সব রকম সরকারি হাসপাতালে এবং মেডিকেল কলেজে ক্যান্সারের ট্রিটমেন্ট বা অন্যান্য মুখের যা সমস্যা হয় সব কিছুরই ট্রিটমেন্ট হয়। ক্যান্সারের ক্ষেত্রে সময়টা খুব ইম্পর্টেন্ট। যত দিন চলে যায় ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে, তত পেশেন্টের ক্ষতি হওয়ার চান্স বেড়ে যায়। সেক্ষেত্রে যদি পেশেন্ট প্রাইভেটে আসেন, প্রাইভেটে খরচাপাতি একটু বেশি হয়, কিন্তু প্রাইভেটে ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। সেক্ষেত্রে যত রকম প্রাইভেট ক্যান্সারের ইনস্টিটিউটগুলো আছে আমাদের কলকাতাতে, সব কলকাতা বা আশেপাশে যেই জায়গাতেই, সব জায়গাতেই নিয়ে গেলে পরে পেশেন্টকে তাড়াতাড়ি প্রাইভেটে ট্রিটমেন্ট শুরু করিয়ে পেশেন্টের ভালো হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যায়। মুখের ভেতর ক্যান্সার হওয়া প্রতিরোধ বা আটকানো কিভাবে সম্ভব? কতটা নিজেকে সুস্থ রাখাটা সম্ভব? সচেতনতা এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। দাঁতের যত্ন নেওয়া, মুখে কি খাওয়া দাওয়া করছি আমরা সেটার যত্ন রাখা, যাতে আমরা মুখের মধ্যে পান, সুপারি, তাম্বাকু বা টোবাকো, এছাড়া মদ্যপান এইগুলো করব না। এগুলো মুখের মধ্যে যাওয়া মানেই তাতে মুখের একদম সেলুলার লেভেলে মানে সেলের দিক থেকে, ডিএনএর দিক থেকে সব ক্ষতি হতে পারে। তার ফলে পরবর্তীকালে অনেক সমস্যা হতে পারে, যাতে সেগুলো আমরা না করি। এছাড়া ভালোভাবে ফলমূল, শাকসবজি খাওয়া দাওয়া করা, অ্যান্টিঅক্সিডেন্ট যে খাবারে রয়েছে সেই খাবারগুলো বেশি করে খাওয়া, এগুলো করলে পরেই মোটামুটি। এবং তাছাড়া দিনে একবার করে হোক বা সপ্তাহে একবার করে একটু সময় বার করে ভালো করে মুখের মধ্যে প্রতিটা অংশ, গাল, জিভ, ঠোঁট, মাড়ি, দাঁত, তালু সব দেখে যদি আমরা বুঝতে পারি কোনো রকম কোনো সমস্যা নেই, তাহলেই মোটামুটি আমরা ভালো থাকতে পারবো। দেখো, আমাদের এই মানে ট্রিটমেন্টের কথা আসলে একটা খরচার কথাটাও সবার আগে মাথায় এসেছে। কতটা হয়তো ভাবে যে সার্জারি যদি প্রসিডিওর চলে কতটা খরচা হতে পারে, তো কি বলবেন মানে কতটা ক্ষতিগ্রস্ত হলে কতটা কেমন কি খরচা হতে পারে? যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টে একজন সার্জন প্রথমে ক্যান্সার যে অংশটায় হয়ে রয়েছে সেটাকে কেটে বাদ দেন। তারপরে তিনি বা অন্য আরেকজন প্লাস্টিক সার্জন বা রিকনস্ট্রাকটিভ সার্জন যে অংশটা কাটা পড়েছে সেই অংশটাকে শরীরের অন্য কোথাও থেকে চামড়া, মাংস, পেশি নিয়ে এসে সেটার রিকনস্ট্রাকশন বা ক্ষতিপূরণ করেন। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি ক্যান্সার ধরা পড়ে, যত ছোট ক্যান্সার তত তার রিকনস্ট্রাকশন ছোট, তত তার রিহ্যাবিলিটেশন বা পেশেন্টকে যতদিন ভর্তি থাকতে হচ্ছে তার জন্য হাসপাতালে, সেই সময়টা কমে যায়। তার ফলে খরচাটাও ততটাই কমে যায়। যত পেশেন্টের ক্যান্সার অ্যাডভান্স হয় বা স্টেজ বাড়তে থাকে, তত তার কাটা অংশটাও বেড়ে যায়, তার রিকনস্ট্রাকশনের অংশটাও বেড়ে যায় এবং পেশেন্টকে বেশি খরচা করে বেশি দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। সেক্ষেত্রে একজন পেশেন্ট যদি কোনো সরকারি হাসপাতালে যান, তার ট্রিটমেন্ট ন্যূনতম খরচায় হয়ে যায় এবং যে কটা দিন দরকার সে কটা দিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে একটু খরচা বেড়ে যায় যত স্টেজ বাড়তে থাকে, যত ক্যান্সারের 3 ঘন্টার জায়গায় যদি 5 ঘন্টার অপারেশন হয় বা 7 ঘন্টার অপারেশন হয়, তত তার খরচা বাড়তে থাকে, তত সেই পেশেন্টের সমস্যাও বাড়তে থাকবে। ইন দ্য সেন্স
বাড়ি ফিরে গিয়ে কতদিন সময় লাগবে তাকে আবার প্রিভিয়াস মানে নর্মাল জীবনে ফিরে যেতে, সেই সময়গুলো বেড়ে যায়। সেক্ষেত্রে পেশেন্টের খরচাপাতিটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু আজকাল স্বাস্থ্যসাথী বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যে হেলথ স্কিমগুলো আছে, সেই হেলথ স্কিমের দ্বারাও প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট পাওয়া সম্ভব। আর কোনো কারণে যদি ক্যান্সার ছাড়াও যদি মুখে কোনো কারণে পুরনো আঘাত থেকে থাকে বা দুর্ঘটনায় মুখের অনেকটা অংশ বিকৃত হয়েছে, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে আমরা কিছু প্লাস্টিক সার্জারির কিছু টেকনিক আছে, যেই টেকনিকে আমরা মুখের কোনো একটা দাগ হয়ে রয়েছে বা মুখে ছোটোবেলায় অনেক দিন আগে, অনেক বছর আগে কোনো ক্ষতি হয়েছিল, তার ফলে একটা থুতনিতে হোক বা গালে হোক বা চোখের কাছে হোক একটা দাগ হয়ে থাকে, সেগুলো আমরা প্লাস্টিক সার্জারি করে সেই ঘা বা সেই দাগের নিশানাগুলো আমরা সরিয়ে দিতে পারি। আমাদের সঙ্গে ফোন লাইনে কেউ রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি অর্চনা চক্রবর্তী বলছি। বলুন। মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার বাচ্চার 18 বছর বয়স, বা আমরা যে কোনো কি টেস্ট ব্যবহার করতে পারি নাকি বাচ্চাদের জন্য কোনো আলাদা টেস্ট ব্যবহার? আচ্ছা, বাচ্চার বয়স কত বললেন? এই 18 পড়েছে। আচ্ছা, সঙ্গে থাকুন। বাচ্চাদের 5 বছর বয়সের পর থেকে মোটামুটি আমরা বড়রা যে ব্যবহার করি যে পেস্ট, সেই পেস্ট ব্যবহার করলেই কোনো অসুবিধা হয় না। এবং দাঁত পরিষ্কার রাখার জন্য বা মুখ পরিষ্কার রাখার জন্য পেস্টটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে আপনি ব্রাশ করছেন। দাঁতের প্রতিটা কোণা পরিষ্কার রাখার জন্য আপনি যদি এক একটা সাইডকে 2 সেকেন্ড 3 সেকেন্ড করে সময় দেন, তাও আপনার গোটা মুখ পরিষ্কার রাখতে মোটামুটি 2 মিনিট সময় লেগেই যাবে। সেই 2 মিনিট সময় দিনে দিলে পরে আপনার দাঁত ভালো থাকবে। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে একটা ট্রিটমেন্টের খরচা প্রসঙ্গে, এরপর যদি আসি যে একটা মানসিক ভয়, যে অপারেশন মানেই আমাদের প্রত্যেকের মনে একটা ভয় কাজ করে, তো সেখানে এমনি মুখে যদি ক্যান্সার ধরি বা অ্যাক্সিডেন্টের কারণে যদি আমাদের মুখের কোনো কোথাও যদি বিকৃত হয়ে থাকে, সেখান থেকে একটা ভয় আপসেট তো থাকছেই, এবং সার্জারিতে একটা মানুষের মনে ভয় কাজ করে, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ভয় পেলে এখানে এই ক্ষেত্রে চলবে না, কারণ মানছি ভয় পাচ্ছেন, তার জন্য আপনার মনে যা ভয় আদতেই পেইনফুল ঠিক আমি বলবো না। মানে দেখুন, যেটুকু একটা অপারেশন করলে একটু ব্যথা, অল্প ব্যথা হবেই, কিন্তু এমনও পেশেন্ট আমাদের আছেন যাদের চোয়ালে ফ্র্যাকচার হয়েছে, সেটার আমরা অপারেশন করেছি, আজকে সকালে করেছি, আগামীকাল বিকেলে পেশেন্টকে আমরা ছুটি করে দিয়েছি, বাড়ি চলে গেছেন। উনি মুখ দিয়ে খাওয়া দাওয়া করতে শুরু করে দিচ্ছেন, আস্তে আস্তে মুখ দিয়ে ওষুধ খেতে পারছেন, হাসপাতালে ভর্তি থাকার কোনো দরকার পড়ছে না, লাইফ নর্মাল হয়ে যাচ্ছে। ক্যান্সারের ক্ষেত্রে একটু অন্যরকম। ক্যান্সারের ক্ষেত্রে মুখের খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে কখনো কোনো বাধা আসতে পারে। সেক্ষেত্রে গোটা 4-5 দিন বা 7 দিন 10 দিন হাসপাতালে ভর্তি থেকে সেই বাধাগুলো আমরা যদি পেরিয়ে উঠতে পারি, তারপরে পেশেন্টকে আমরা তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিই। আফটার সার্জারি কতদিন বা কিভাবে নিজেকে কিওর করে রাখাটা উচিত পেশেন্টদের ক্ষেত্রে? একজন পেশেন্ট যার ক্যান্সার একবার হয়ে গেছে, তার বারে বারে ক্যান্সার হওয়ার চান্স থাকে। একই জায়গায় হতে পারে বা মুখের অন্যান্য অংশতেও হতে পারে। সেক্ষেত্রে আমরা সবসময় পেশেন্টদেরকে ক্যান্সারের ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর আগামী 5 বছর 10 বছর পর্যন্ত আমাদের সাথে যোগাযোগে থাকতে বলি। প্রথমে মাসখানেক অন্তর, 6 মাস অন্তর, আস্তে আস্তে বছর 2 বছর অন্তর পেশেন্ট আমাদের কাছে দেখিয়ে যান ক্যান্সারের জায়গাটা ঘা কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো ঘা ফিরে আসছে কিনা, কোনো রকম কোনো অন্য কোনো রোগ আসছে কিনা, সেগুলো আমরা সেক্ষেত্রে দেখতে থাকি এবং দেখে সেইভাবে আমরা পেশেন্টদেরকে স্বস্তি দিতে পারি যে হ্যাঁ, কোনো রকম চিন্তার কোনো ব্যাপার নেই, সব ঠিকঠাক আছে। আমরা শেষের দিকেই যাচ্ছি, তার আগে আমি ডাক্তারবাবু জানতে চাইবো, কিছুক্ষণ আগে যিনি ফোন করলেন উনিও জানতে চেয়েছিলেন যে পেস্ট ব্যবহারের ক্ষেত্রে, তো এখানে আমরা কিন্তু অনেককে দেখি যে ঘরোয়া উপায় অনেক রকম কিছু ব্রাশের জন্য ব্যবহার করে থাকে পেস্টের হিসেবে। আমরা একটা নিম দাঁতন জানি, ওটা তো উপকারী, কিন্তু এর বাইরেও বিভিন্ন জিনিস তারা ইউজ করে থাকেন। আবার আরও একজন ফোন করেছিলেন, তিনি সেফটি পিন দিয়ে দাঁত খুঁচিয়ে থাকেন। তো এই জিনিসগুলো অনেকেই আছে বাড়িতে থেকে অনেকে কিন্তু করে থাকেন, তা আপনি সেটা নিয়ে কি বলবেন যে মানে পেস্ট ছাড়া অন্যান্য কিছু কি ইউজ করাটাও কতটা ক্ষতিকর? আপনি নিশ্চয়ই, টুথপেস্ট ছাড়া অনেকে গোড়াকু ব্যবহার করেন, অনেকে মাজন হিসেবে অন্যান্য জিনিসও ব্যবহার করেন। সেগুলো ব্যবহার করলে ক্ষতি হয় দাঁতের, দাঁত ঘষে যায়, দাঁত ঘষে গেলে দাঁত
শক্ত হয়ে যায় এবং কোনাগুলো শার্প হয়ে গেলে সেখান থেকে আপনার গালে, জিভে, অন্যান্য জায়গাতে ঘা হওয়ার সম্ভাবনা বাড়ে এবং সেই ঘা থেকেই পরবর্তীকালে ক্যান্সারের দিকে পরিণত হতে পারে। সেক্ষেত্রে কত জোরে দাঁত ঘষলাম সেটা ইম্পর্টেন্ট না, কিভাবে দাঁতটা পরিষ্কার রাখলাম সেটা ইম্পর্টেন্ট। সাধারণ টুথপেস্ট দিয়ে, সাধারণ টুথব্রাশ দিয়ে মুখ দাঁত পরিষ্কার করলে যথেষ্ট ভালো থাকতে পারবেন। একদমই তাই। আপনারা দেখছিলেন এতক্ষণ ডক্টর পিনাক পানিকরের তিনি যে সাজেশনগুলো দিচ্ছিলেন যে আমাদের নিজেদেরকে ভালো রাখতে বা আমাদের যদি শরীরে কোথাও প্রবলেম থাকে, যদি আমাদের মুখে ক্যান্সারও হয়ে থাকে বা বিভিন্ন রকম ঘাও হয়ে থাকে, তাহলে কিভাবে সেটা ট্রিটমেন্ট করা পসিবল, কিভাবে একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে নিজেদেরকে আপনারা সুস্থ করে তুলতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই তার জন্য যোগাযোগ করুন। হ্যালো ডাক্তারবাবু, এখনকার মতো এই পর্যন্তই।